অতনু, শুভাশিস এবং তিলক একই অফিসে কাজ করে। ওদের তিন মূর্তির ভীষণ মিল। শুভাশিস সম্ভ্রান্ত পরিবারের ছেলে। বর্ধমানে ওদের পূর্বপুরুষের এক বিশাল বাগান বাড়ি আছে। তিলক শখের অ্যাস্ট্রোলজার এবং কালা জাদু ও তন্ত্রমন্ত্র নিয়ে গবেষণা করতে ভালোবাসে। এবার গরমের সময় ওরা ঠিক করলো শুভাশিসদের বাগান বাড়িতে ছুটি কাটাবে। বিকেলের দিকে ওরা পৌঁছালো বর্ধমান স্টেশনে, যেখান থেকে রিকশায় করে হাবিবপুর যেতে হবে। আগে থেকে খবর দেওয়ায় বাড়ির কেয়ারটেকার দীনবন্ধুবাবু এবং পাহারাদার কালু সর্দার তাদের সদর দরজায় অভ্যর্থনা জানায়। পরন্ত বিকালে শুভাশিস ওদের বাগানবাড়ি ও বাইমহল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। দীনবন্ধুবাবু এ বাড়ির ইতিহাস বেশ ভালোই জানেন, তাই ওনাদেরকে শোনাতে লাগলেন। ওই যে তৈলচিত্র দেখছেন, এটি তারাপ্রসন্ন মুখোজ্জের। তার মারাত্মক প্রভাব ছিল। ইংরেজ সরকার বাহাদুর তাকে রায় সাহেব উপাধি দিয়েছিল। অতনু, মানে যার ডাকনাম রাজা, তন্ময় হয়ে তৈলচিত্রটি দেখছিল। মনে হচ্ছিল এই লোকটার চোখ দুটি যেন গভীর এবং অন্তর্ভেদী। অতনু যেন কেমন অচেতন হয়ে পড়ছে। ছবিটি যেন তাকে ডাকছে। দীনবন্ধুর ডাকে চেতনা ফেরে। এই কি বাবুরা, একটু সাবধানে আসবেন। অনেক পুরনো কাঠের সিঁড়ি তো, একটু সামলে চলবেন। সিঁড়ির গায়ে বহু তৈলচিত্র সাজানো আছে, আর সাজানো আছে বাঘ, হরিণ, বাইসনের মুখ, শিং। নাচমহল ঘুরে ওরা দক্ষিণ দিকের একটা দরজার সামনে দাঁড়ালো। হয়েছে, দরজার ওপারে সিঁড়ি। ওই সিঁড়ি যে কোথায় গেছে কেউ জানে না। কর্তাবাবুর বাবা আমারে বলেছিল ওই দরজা খোলা মানা, মানে নিষেধ। সেই থেকেই ওই দরজা আমি আর খুলি না। তিলকের তন্ত্র সাধনার মগজ কেন জানি না একটু সজাগ হলো। সে যেন কোনো রহস্যের সন্ধান পেল। ওকে দেখে বোঝা যাচ্ছিল ও গভীরভাবে কিছু একটা ভাবছে। সন্ধে 8টা নাগাদ দেশি মুরগির ঝোল সহযোগে বেশ সুন্দর নৈশভোজ সারা হলো। রান্নাটা কালু সর্দার বেশ ভালোই করেছিল। দীনবন্ধুবাবু ঘর থেকে চলে যাওয়ার আগে বলে গেলেন, বুঝলেন বাবুরা, আনকা জায়গা, তাড়াতাড়ি শুয়ে পড়ুন। কোনো আওয়াজ টাওয়াজ শুনতে পেলি ভয় পাবেন না, আমায় ডাকবেন। আর টর্চ লাইট তো থাকলোই। রাত 11টা অবধি 3 বন্ধু গল্পগুজব করে শুতে যায়। হঠাৎ রাত 1টা নাগাদ অতনুর ফোন বেজে ওঠে। অতনু ঘুম জড়ানো চোখে ফোন হাতে নিয়ে দেখে তার কলকাতার প্রেমিকা মামন ফোন করেছে। কি ব্যাপার মামন, এত রাতে তুমি? আরে তোমায় সারপ্রাইজ দেবো বলেই তো ফোন করলাম। কোনো মানে হয়? তা কি করছো এখন? তোমার কাছেই আছি তো। কি ব্যাপার বলো তো, আজ আবার কিছু খেয়েছো নাকি? তোমার বিশ্বাস না হলে নাচঘরের দিকে তাকাও। নাচঘরের দিকে তাকিয়ে চমকে ওঠে অতনু। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না। মামন দাঁড়িয়ে তাকে ইশারায় ডাকছে। মন্ত্রমুগ্ধের মতো অতনু এগিয়ে যায়। মামনের কাছে পৌঁছালে মামন বলে ওঠে, দীনবন্ধুবাবু তোমাকে মিথ্যে বলেছে। নাচঘরের দক্ষিণ দরজার পাশে সিঁড়ি, সিঁড়ি দিয়ে একটু নামলেই একটা সুন্দর বাগান। চলো না, আজকে চাঁদনি রাতটাকে এই রাত তোমার আমার করে কাটাই। চলো না, যাই। অতনু যন্ত্রচালিতের মতো এগিয়ে চলে। দরজা পার করে সিঁড়ি দিয়ে সে যে কোথায় চলেছে সে নিজেই জানে না। এদিকে
দরজা খোলার আওয়াজ শুনে শুভাশিস এবং তিলকের ঘুম ভাঙে। ওরাও পিছু নেয়। অতনু হঠাৎ দেখে মামনের চেহারা পাল্টে যাচ্ছে। সে এক অপরূপ নর্তকীর বেশ ধারণ করছে। আর আর সেই নর্তকী হঠাৎ পিশাচিনীর মতো হাসতে শুরু করে। বছরের পর বছর আমি এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম। তারা প্রসন্ন, আজ তোমাকে পেয়েছি। তুমি এসো আমার কাছে, আমার মৃত্যুর বিচার চাই। পরদিন সকালে বাড়ির বাঁধানো উঠোনের একদিকে অতনুর চিকিৎসা করছেন ডাক্তারবাবু, আর একদিকে একটু দূরে শুভাশিস, তিলক ও দীনবন্ধুবাবু কাল রাতের ভয়ঙ্কর ঘটনার আলোচনা করে চলেন। কাল তিলক না থাকলে রাজাকে বাঁচানোই যেত না। আসলে 150 বছর আগের নর্তকী সুধা যে মামনের ছদ্মবেশে তারাপ্রসন্নের কাছে আসে, তারাপ্রসন্নের আত্মা যে কিনা অতনু, যাকে পেয়ে প্রতিশোধের স্পৃহায় মামন বা সুধা তাকে সিঁড়ির কাছে নিয়ে যায় কুয়োর মধ্যে ফেলে মেরে ফেলার জন্য, যেখানে 150 বছর আগে তারাপ্রসন্ন অন্তঃসত্ত্বা সুধাকে ফেলে দিয়েছিল সেই কুয়া। সুধার অপরাধ, সে তারাপ্রসন্নের কাছে তার আগত সন্তানের পিতৃত্ব স্বীকারের চাপ দিচ্ছিল। তিলকের তৎপরতায় বেঁচে গেল অতনু, অর্থাৎ সেই 150 বছর আগের তারাপ্রসন্ন। পরন্ত বিকালে ওরা সকলে বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে আসে, কিন্তু অতনুর বন্ধুরা আজও কোনোদিন সে রাতে কি হয়েছিল অতনুকে বলেনি। বন্ধুগণ, গল্পটা আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দেবেন আরও নতুন নতুন গল্প পেতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।